চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে 125% ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। 75 দেশের উপর আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। চ্যালেঞ্জ নেপাল ভুটানের সাথে বাণিজ্য বাধা ছাড়াই ব্যবসা করতে বিদেশিদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। If you have business in Bangladesh, you have both happiness and super happiness. এবং দেশের গণ্ডি পেরিয়ে রোমেও বাংলা নববর্ষণের প্রস্তুতি। শোভাযাত্রায় অংশ নেবেন প্রবাসীরা, বিদেশিদের কাছেও পরিচিত হয়ে উঠছে বৈশাখ উদযাপন। স্বাগত নিউজ 24 প্রবাস টাইমে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তা 3 মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন। এ সময়ে 75টি দেশের পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে 125% ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে 125% ধার্য করেছেন। এটা অবিলম্বে কার্যকর হবে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আশা করি নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। এখন থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে ঢুকতে পারবে না। স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ তাই আপাতত বাতিল। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস 2020 সালে দেয়া এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে। এনে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কূটনৈতিক আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়ম অনুযায়ী স্থলপথে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে 2020 সালে ভারত তার ভূখণ্ড ব্যবহারে বাংলাদেশকে অনুমতি দেয়। নতুন বাণিজ্য অভিগমনের ফলে সৃষ্টি হয় নতুন বাজার, আর্থিকভাবে উপকৃত হয় 4 দেশ। তবে হঠাৎ 8 এপ্রিল ট্রান্সশিপমেন্ট নামক ব্যবস্থাপনার মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করেছে ভারত। দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা PTI। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে নেপাল ও ভুটান ব্যবসায়িক এবং আর্থিক ক্ষতির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। ওখানে যে আমাদের যে এক্সপোর্ট আছে সেটা তো অবশ্যই আমাদেরকে এফেক্টেড করবে। সেক্ষেত্রে আমাদের কস্ট অফ বিজনেস বাড়বে। এখন আমাদেরকে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে না পারলে আমাদেরকে ইয়ারে পাঠাতে হবে। পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে 2016 সালের পর থেকে মাত্র 17টি কন্টেনার হ্যান্ডওভার হয়েছে, যেটার ফ্রেট ছিল আনুমানিক 34 থেকে 35 লক্ষ টাকা, যেটা বাংলাদেশ পেমেন্ট করতে হয়েছিল। তো সুতরাং এটার খুব একটা নেগেটিভ প্রভাব পড়বে বলে আমি মনে করি না। বিদ্যমান পরিস্থিতিতে ভারতকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে দ্রুত কূটনৈতিক তৎপরতা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচটাই এখন সবচেয়ে বড় উপায়। বিশেষ করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, তার দিক থেকে আসলে খুব দ্রুত একটা পদক্ষেপ নিতে হবে, যাতে করে এই যে ভারতের দিক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হয়। এবং তার বিনিময়ে ভারতের দিকের থেকে যদি কোনো প্রত্যাশা থাকে তাহলে সেটাও যেন বাংলাদেশ বিবেচনা করে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের আদেশে যেসব পণ্যবোঝাই যানবাহন দেশটির ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত সরে আসার কথাও বলা হয়েছে ওই খবরে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত। সেজন্য বাধা ছাড়াই এদেশে ব্যবসা করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। বলেন, বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বাংলাদেশের কাছে।
Thank you. বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে 4 দিনের এই বিনিয়োগ সম্মেলন গত সোমবার শুরু হলেও বুধবার এসে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশ থেকে আসা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের সঠিক জায়গা। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like. Why the whole world is following you. Why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. If you have business in Bangladesh, you'll have both happiness and super happiness. Then you get extra. তুলে ধরেন বাংলাদেশের তৃতীয় প্রজন্মের বিপুল সম্ভাবনার কথা, 1971 থেকে এ পর্যন্ত যাত্রার কথা। It's an amazing journey. Here we're talking about all these big industries and so on, and inviting you from so many countries to set up more industries. We're talking about the big market, talking about the big, intelligent young population. That's Bangladesh. Came a long way in a very short time. বক্তব্যের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন। 74 is a year that we cannot forget. Sorry. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. এর আগে প্রধান উপদেষ্টা বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দল সহ সকল জাতি গোষ্ঠীর অংশগ্রহণে এবার ভিন্নভাবে উদযাপন হবে মঙ্গল শোভাযাত্রা। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নববর্ষ উদযাপন প্রস্তুতি বিষয়ে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান, দেশের 30টি জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব এবং 12টি জেলায় সাধু মেলা অনুষ্ঠিত হবে। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে মাইলস, ভাইকিং, ওয়ারফেজ সহ জনপ্রিয় সব ব্যান্ডের পাশাপাশি গারো, মারমা, ত্রিপুরা, খাসিয়া জাতিগোষ্ঠীর বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা থাকবে। আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে, সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে। এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন। বাংলা নববর্ষ দেশের সংস্কৃতির এক মহিমান্বিত উৎসব। প্রতি বছর বাংলাদেশের মতো প্রবাসেও এই দিনটি উদযাপিত হয় আনন্দ উৎসবের মধ্য দিয়ে। ইতালির রোমে 1432 বঙ্গাব্দকে বরণ করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাংলা সংস্কৃতি বিকাশের রঙিন ও বর্ণিল এই বৈশাখ উদযাপন এখন বিদেশিদের কাছেও পরিচিত হয়ে উঠছে। ইতালির রোম থেকে রিয়াজ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের গণ্ডি পেরিয়ে ইতালির রোমে বাংলা নতুন বর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। রোমের তু
তুসকোলনা পার্কে ২৭ বছর ধরে তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে হয়ে আসছে বৈশাখী উৎসব। এবছরও তার ব্যতিক্রম নয়। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজকদের হাতে পৌঁছে গেছে বাংলাদেশ থেকে আনা বৈশাখী পোশাক ও র্যালির বিভিন্ন উপকরণ। 14 এপ্রিল দিনব্যাপী চলবে বৈশাখী খাবারের আয়োজন। থাকবে পান্তা ইলিশ সহ বাঙালি ঘরানার নানা মুখরোচক খাবার। বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেবেন ইতালি প্রবাসী বাংলাদেশি ছাড়া বিভিন্ন দেশের নাগরিকরাও। বাংলা গান, নাচ ও রঙিন শোভাযাত্রায় অংশ নেবেন রোম প্রবাসী নারী, পুরুষ এবং শিশুরা। এই আয়োজন শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং প্রবাসী বাংলা সংস্কৃতি ও কৃষ্টির বর্ণিল বিকাশের প্রতীক। বৈশাখের এই আয়োজন এখন বিদেশিদের কাছেও আগ্রহের জায়গা তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বর্ষবরণের প্রস্তুতি নিয়ে আরো বিস্তারিত জানাতে ইতালির রোম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, নতুন বছরকে বরণ করতে রোম প্রবাসীরা কি ধরনের উদ্যোগ নিয়েছে, এবং আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে দেশের মতো 14 এপ্রিলে বৈশাখী র্যালিতে পান্তা ইলিশের কোনো ব্যবস্থা থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে দেশের মতো 14 এপ্রিল ইতালির রাজধানী রোম নয়, শুধু পুরো ইতালির বিভিন্ন শহরে, বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে কিন্তু এই পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসবকে জমকালো আয়োজনের মাধ্যমে কিন্তু বরণ করা হয় নতুন বছরকে। আর রোমের তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বিগত 27 বছর যাবৎ এখানে কিন্তু এই বর্ষবরণ উৎসবটি করে থাকেন। এবং আমি এখন যে এলাকায় রয়েছি, এটি তো রোমের তুসকোলনা এলাকা। এখানে তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এবছরও কিন্তু বর্ষবরণ উৎসবকে ঘিরে তাদের ব্যাপক প্রস্তুতি চলছে। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবত তারা দফায় দফায় বৈঠক করছেন কিভাবে দিনব্যাপী অনুষ্ঠানকে সফল করা যায়। এবং ইতিমধ্যে কিন্তু বর্ষবরণ উৎসবের যে শোভাযাত্রা র্যালি করবে, সেই র্যালির সামগ্রী কিন্তু তারা ইতালিতে এসে পৌঁছেছেন। এবং নারীদের পোশাক, শাড়ি, বৈশাখী শাড়ি এসে পৌঁছেছেন। এবং তারা দিনব্যাপী খাবারের ব্যবস্থা করেছেন। তার মধ্যে কিন্তু পান্তা ইলিশের ব্যবস্থা রয়েছে, ইলিশ মাছের ব্যবস্থা রয়েছে। এবং সেটি ইতিমধ্যে ইলিশ মাছও কিন্তু তাদের কাছে পৌঁছেছেন। এবং এই বর্ষ ঘিরে কিন্তু তারা প্রতি বছর করে থাকে, শুধুমাত্র যে এবছর নয়, 27 বছর যাবত। আর এই বর্ষবরণকে কিন্তু এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তারা ওই পহেলা বৈশাখ 14 এপ্রিল কিন্তু সবাই জড়ো হয় এই তুসকোলনা পার্কে। আর এখানকার দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, শুধু বাংলাদেশি নয়, বাংলা ভাষাভাষী নাগরিকরা, অর্থাৎ এখানকার কলকাতার নাগরিকরাও কিন্তু উপস্থিত হন বাংলা ভাষাভাষী বর্ষবরণ উৎসবকে ঘিরে। আরেকটি বিষয় হচ্ছে যে এই বর্ষবরণ উৎসবকে ঘিরে এখানকার মানুষের মধ্যে একটি তার অপেক্ষায় রয়েছে যে এই 1432 সালকে বরণ করে নেবেন। এবং এখানকার প্রবাসী বাংলাদেশিরা বেশ আগ্রহ রয়েছেন। এবং তুসকোলনা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেছেন তারা বিগত বছরের চেয়ে এবছর আরো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটা করবেন তারা। এছাড়া শুধু যে 14 এপ্রিল নয়, এছাড়া রিয়াজ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কুইবেক শাখা এবং মুক্তিযোদ্ধা দল কানাডা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানাডা সরকারের মন্ত্রী মার্ক মিলার। অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী হয়ে তাঁর আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের 54তম বার্ষিকী উদযাপন করেছে জর্ডানের আম্মানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। রোববার সন্ধ্যায় আম্মানের একটি 5 তারকা হোটেলে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জর্ডান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর ন্যান্সি নামরুকা। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান বলেন, বাংলাদেশের এই বছর এক প্রতিশ্রুতিশীল নেতৃত্বের অধীনে নতুন স্বপ্ন ও উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। স্পেন বিএনপির
ঈদ পুনর্মিলনী নতুন উদ্যমে, নতুন উচ্ছ্বাসে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রোববার মাদ্রিদের আনারকুলি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং বিএনপির নেতা আবু জাফর রাসেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ গ্রহণের দাবিতে খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বিকালে লন্ডনে ফোর্ট স্কয়ার মসজিদ হলে এই প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সহ সেক্রেটারি মাওলানা আব্দুল করিমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির সালে। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রেক্ষিতে দেশের বাণিজ্য খাতে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় রাতে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা। সেখানে তিনি বলেন, নিজস্ব সক্ষমতা ব্যবহার করে চেষ্টা করছেন বাণিজ্য ব্যবস্থা স্বাভাবিক রাখতে। বুধবার রাতে টিসিবি ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। জানান, আজ বাণিজ্য সচিব সহ সংশ্লিষ্টদের নিয়ে আবার বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে দেশে অযথা আতঙ্ক বা ভয়ের পরিবেশ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আমাদের স্বাভাবিক বাণিজ্যিক প্রক্রিয়াটাকে আমরা কিভাবে সঞ্চালিত রাখতে পারি, সেটা আমাদের উপরে যে বিধিনিষেধটা আরোপিত হয়েছে সেটাকে এক হচ্ছে উত্তোলন করার একটা প্রক্রিয়ার মধ্যে কাজ করা, আর অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের সেখানে মানে প্রতিযোগিতাহীন যে অবস্থাগুলো আমাদের আছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। স্থানীয় নয়, বর্তমানে জাতীয় নির্বাচন নিয়েই ইসি ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিতে চায় ইসি, আর সেজন্য পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং এই 3 পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ কমিটিও করেছে কমিশন। রাজনীতির মাঠে এখন নির্বাচন নিয়েই আলোচনা সমালোচনা ধোঁয়াশা। এর মধ্যেই আলোচনা জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে। বুধবার প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিতে চায় কমিশন, তবে স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে এখনই কিছু ভাবছে না কমিশন। আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন ভাবছি না, আমরা আগে জাতীয় নির্বাচনের ব্যাপারটা ঠিক করি। ওটা হয়তো আমাদের স্টেপ 2 তে গিয়ে দেখতে হবে যে আমরা এই সার্ভিসটা কি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে এক্সটেন্ড করতে পারি কিনা। তিনি আরও জানান, বিশ্বের 178টি গণতান্ত্রিক দেশের মধ্যে 115টি দেশ প্রবাসীদের ভোট নেয়। এরই ধারাবাহিকতায় এবার যে কোনো উপায়ে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় কমিশন। আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। একটি অ্যাডভাইজারি টিম গঠন করব, আজকেই সেটা গঠন করা হবে। এই অ্যাডভাইজারি টিমের সমন্বয়ে আমরা এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। এরপর উপস্থাপন করা হবে বিভিন্ন স্টেক হোল্ডারদের মাঝে। বলেন, ভোট দিতে চাইলে প্রবাসীদের আগেই রেজিস্ট্রেশন করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে জাতীয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি। আগামী 16 এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকের জন্য সময়ও দিয়েছেন প্রধান উপদেষ্টা। এসব জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি রাজপথে নামার আগেই অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন দেয়া।
রাষ্ট্র সংস্কারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত তুলে ধরেছে রাজনৈতিক দলগুলো, আর এ নিয়ে কমিশন নিয়মিত বৈঠকও করছে তাদের সঙ্গে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সহ 6টি সংস্কার প্রস্তাবের উপর ইতিমধ্যেই নিজেদের মতামত দিয়েছে বিএনপি। কি আছে সেই মতামতে তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। বলেন, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থা চায় বিএনপি। আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থাকে বহাল চাই, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস, এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে। জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে, তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়ন নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দলের এমন অবস্থান তুলে ধরতে আগ্রহী তারা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়া উপস্থাপন করেন। বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আমরা ওনার কাছে আহ্বান জানাবো। এদিকে সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু দাবি করেন দ্রুত জাতীয় নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে। এটা এখন আমরা শুধু দাবি করছি, এটা প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে। আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের কাছে ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করবেন না, এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। বাংলাদেশে নির্বাচন ঠেকানোর সাহস কোনো শক্তি নেই বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে র্যাবের অভিযানে ছিনতাই, মাদকের কারবার সহ অন্য অপরাধে জড়িত সন্দেহে মোট 6 জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন ধরনের মাদক ও বিদেশি অস্ত্র। বুধবার সন্ধ্যা 7টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে র্যাব 1-এর সদস্যরা অংশ নেন। এ সময় একটি রিভলভার ও 4 রাউন্ড শর্টগানের কার্তুজ, 2 প্যাকেট হেরোইন সদৃশ মাদক, ইয়াবা সেবনের নানা সামগ্রী জব্দ করা হয়। র্যাব জানায়, গাজীপুর মহানগর তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অধিকাংশ মাদক ব্যবসায়ী ও সেবনকারী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এবার জানাবো খেলার সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রিসরা। এই আসরের 5 ম্যাচের সব কয়টিতে জিততে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে কঠোর অনুশীলন করছেন জ্যোতি মারুফারা। প্রতিপক্ষ অচেনা হলেও শেষ 5 ম্যাচের 3টিতে জয় পাওয়া বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী। অন্যদিকে থাইল্যান্ডের মেয়েরাও লড়াইয়ের জন্য প্রস্তুত।
পাকিস্তানের লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করল পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের জয় 38 রানের ব্যবধানে। লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে 217 রানে অল আউট হয় পাকিস্তান। দলের হয়ে 52 রানের ইনিংস খেলেন আলিয়া রিয়াজ। 51 রান করেন আরেক ব্যাটার সিদ্রা আমিন। মুনিবা আলী করেন 32 রান। আয়ারল্যান্ডের হয়ে মাগুরি শিকার করেন 3 উইকেট। জবাব দিতে নেমে পাকিস্তানের বোলারদের সামনে মাত্র 179 রানে থামে আইরিশ নারীদের ইনিংস। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।